নমস্কার, সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। চলুন তাহলে আজকের টপিক শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব কুলম্বের সূত্রের ভেক্টর রূপ সম্পর্কে। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ আলোচনা করার আগে আমরা কুলম্বের সূত্র সম্পর্কে আরেকবার আলোচনা করব। কুলম্বের সূত্র কি সম্পর্কিত ছিল? কুলম্বের সূত্র ছিল দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি হবে সে সম্পর্কিত। এখন কুলম্বের সূত্রতে কি বলা ছিল না, দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান ওই দুটো বিন্দু আধানের মানের গুণফলের সমানুপাতিক হবে এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। এখন এই কুলম্বের সূত্রটাকে যদি আমরা গাণিতিকভাবে লিখি তাহলে আমরা কিভাবে লিখব? ধরা যাক আমাদের দুটো বিন্দু আধান Q1 আর Q2, যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের R। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান F কি হবে না, এই দুটো বিন্দু আধানের মানের গুণফলের সমানুপাতিক হবে, অর্থাৎ F ভেরিজাস Q1 Q2 হবে এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে, অর্থাৎ দূরত্ব কোনটা R, তার বর্গ কি হবে R স্কয়ার। আর ব্যস্তানুপাতিক মানে বুঝতেই পারি আমরা F ভেরিজাস 1/R স্কয়ার হবে। এখন যদি এই দুটো সম্পর্ককে আমরা যৌগিক ভেদের নিয়ম অনুসারে লিখি তাহলে কি হবে? F ভেরিজাস Q1 Q2/R স্কয়ার। এখন আমরা জানি যে এই ভেরিজাস চিহ্নটাকে ওঠানোর জন্য আমাদেরকে কি ব্যবহার করতে, মানে ভেরিজাস চিহ্নটাকে উঠিয়ে যদি আমরা সমান চিহ্ন ব্যবহার করি তাহলে আমাদেরকে কি করতে হবে না, এই রাশিটার সাথে আমাদেরকে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি গুণ করতে হবে। তাহলে F ইকুয়ালস টু আমাদের এখানে কনস্ট্যান্টটা হলো k ধরে নিচ্ছি আমরা, Q1 Q2/R স্কয়ার। এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের সাধারণভাবে গাণিতিক রূপ। এখন মজার ব্যাপার হচ্ছে যে এই কুলম্বের সূত্রটা সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতি দুই ক্ষেত্রে আলাদা। কেন আলাদা না, এই কে এর মানটা সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে আলাদা আলাদা ভাবে লেখা হয়। এখন সিজিএস পদ্ধতিতে না গিয়ে আমরা এখন এসআই পদ্ধতি নিয়ে আলোচনায় থাকব। এসআই পদ্ধতিতে আমরা কুলম্বের সূত্রের যে গাণিতিক রূপটাকে লিখি সেটা কিভাবে লিখি না, F ইকুয়ালস টু 1/4π Q1 Q2/R স্কয়ার। এটাকে অনেকে এফসা বলে বা অনেকে এপসাইলনও বলে। এখন এই এফসাটাকে কি বলে আশা করি তোমাদের জানা আছে, তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও এই এফসাটাকে আমরা কি বলি। তাহলে এই 1/4π এফসা এটা কার মান? এটা এসআই পদ্ধতিতে যদি আমরা কুলম্বের সূত্রটাকে ব্যবহার করি তখন এই 1/4π এফসাটা হচ্ছে এই k এর মানটা হবে। এটুকু ছিল আমাদের কুলম্বের সূত্র। এখন কুলম্বের সূত্র থেকে আমরা কি বের করি? বল বের করি, বলের মান বের করি। এখন বল হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে দেখো এখানে আমাদের ভেক্টরের কোনো নামগন্ধ নেই, আমরা যে ইকুয়েশনটা লিখেছি এখানে কোনো ভেক্টরের নামগন্ধ নেই, শুধুমাত্র মান আছে। এখন ভেক্টর রাশি বলতে আমরা কি বুঝি? ভেক্টর রাশি হচ্ছে এমন একটা রাশি যার মানও থাকবে দিকও থাকবে এবং অবশ্যই তাকে ভেক্টর যোগের নিয়ম মেনে চলতে হবে, তবেই তাকে ভেক্টর রাশি বলি। এখানে বলটা যে একটা ভেক্টর রাশি এটা নিয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তাহলে কিন্তু আমরা যে ইকুয়েশনটা লিখেছি এটা কি লিখেছি? এটা বলের মানটা শুধু লিখেছি। এখন আমাদেরকে দেখতে হবে যে এই বলের দিকটা কোন দিকে হবে। এই দিকটা সম্পর্কে যখন আমরা আলোচনায় আসব এবং সেটাকে গাণিতিকভাবে লিখব সেটাই হবে আমাদের কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তাহলে চলো দেরি না করে স্টার্ট করি। আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম আঁকবো বা বলতে পারি দুটো অ্যাক্সিস নেব। এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস।
ও এক্স এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এখন এখানে একটা চার্জ আছে পয়েন্ট চার্জ Q1 আর এখানে একটা পয়েন্ট চার্জ আছে Q2। এটা হচ্ছে আমাদের একটু বড় করে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে Q1 আর এটা হচ্ছে আমাদের Q2। এখন আমরা আমাদের চিত্রে দেখতে পাচ্ছি যে ও বিন্দুর সাপেক্ষে Q1 বিন্দু আধানের যে অবস্থান ভেক্টর সেটা হচ্ছে আমাদের r1 আর ও বিন্দুর সাপেক্ষে Q2 আধানের অবস্থান ভেক্টর হচ্ছে r2। যে অবস্থান ভেক্টর হচ্ছে কোনো একটা অবস্থানকে সূচিত করার জন্য যে ভেক্টরটাকে আমরা কাজে লাগাই সেটা হচ্ছে আমাদের আসলে অবস্থান ভেক্টর। যেমন দেখো এই ও বিন্দুতে দাঁড়িয়ে আমি যদি জিজ্ঞাসা করি যে Q1 টা কোথায় অবস্থিত, তাহলে আমি কি বলবো? এই দিকে, অর্থাৎ এই r1 এর দিকে ডিরেকশন দেবো, যেখানে এই r1 এর যে লেন্থটা সেটা হচ্ছে মানটা, আর r1 এর উপর যে আমাদের একটা তীর চিহ্ন লাগিয়েছি সেটা হচ্ছে আমাদের কি না দিকটা। অর্থাৎ এই r1 ভেক্টরটা দিয়ে আমি Q1 এর অবস্থানটাকে চিহ্নিত করতে পারছি ও বিন্দুর সাপেক্ষে। এখন যদি আমাদেরকে Q1 আধানের জন্য Q2 আধানের উপর বল বের করতে হয়, অর্থাৎ আমরা যদি লিখি Q1 আধানের জন্য Q2 আধানের উপর বল F12 ভেক্টর। এখন দেখো আমরা একটু আগে আলোচনা করছিলাম যে বলটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি, তাই কিন্তু আমরা যখন ভেক্টরের মানে কুলম্বের সূত্রে যে গাণিতিক রূপটা লিখেছিলাম সেখানে আমরা কিন্তু কোন রকম ভেক্টর সাইন দিইনি, কিন্তু দেখো এখানে আমরা ভেক্টর সাইন দিচ্ছি। এখন তোমাদের কোশ্চেন হচ্ছে এই 1 2টা কি জন্য লিখলাম? এই 1 2টা লিখেছি এই কারণে, এখানে বোঝাতে চেয়েছি যে এই যে f এর মানটা, এই f এর মানটা হচ্ছে Q1 আধানের জন্য Q2 আধানের উপর বল, অর্থাৎ এই Q1 আধানটা Q2 আধানের উপর যে বলটা প্রয়োগ করবে সেটাকে আমরা F12 দিয়ে লিখবো। এখন তোমরা মনে রাখবে কি করে যে কখন আমরা F12 লিখবো আর কখন আমরা F21 লিখবো বা কেন লিখছি? এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে যার জন্য আমরা বলটা পাচ্ছি তাকে আমরা তার সাপেক্ষটাকে আমরা আগে লিখবো। দেখো এই Q1 আধানের জন্য আমরা Q2 এর উপর বল পাচ্ছি, তাই Q1 আধানের যে সাফিক্সটা অর্থাৎ 1টাকে আমরা আগে লিখবো, আর যে যার উপর বলটা প্রয়োগ হচ্ছে সেটাকে তার সাফিক্সটাকে আমরা পরে লিখবো, অর্থাৎ 2টাকে আমরা পরে লিখবো। এখন তারপর বাকিটা কি? বাকিটা হচ্ছে 1/4 এপসাইলন Q1 Q2 r। এখন এই rটার সাফিক্সে আমরা কি লিখবো সেটাও একটা ভাবনা চিন্তার বিষয়, কারণ rটা হচ্ছে আমাদের এখানে rটাকে আমরা নরমালি দূরত্ব হিসাবে ধরবো না, rটাকে আমরা অবস্থান ভেক্টর বা অবস্থান সূচিত করছে এমন একটা দূরত্ব নিয়ে আলোচনা করবো এখানে। তাই r এর যে আমাদের সাফিক্সটা হবে সেটাও আমাদেরকে ভাবনা চিন্তা করে লিখতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে Q1 আধানের উপর Q1 আধানের জন্য Q2 আধানের উপর বল যখন আমরা বলছি, তখন আমরা যদি Q1 আধান থেকে Q2 আধানের ডিরেকশনটা দেখাতে চাই তাহলে আমরা কোন দিকে দেখাবো? এই বরাবর দেখাবো কিনা? মানে Q1 আধান ধরো আমি দাঁড়িয়ে আছি, তাহলে এরপর যদি আমি দেখাই যে Q2 আধানটা কোন দিকে আছে তাহলে কি দেখাবো? ওদিকে আছে, অর্থাৎ আমি Q2 আধানটাকে আগে দেখতে পাবো, তাই না? তখন আমি এখানে কি লিখবো না r21 লিখবো, অর্থাৎ যেটা আমার চোখের সামনে আছে, মানে যার ডিরেকশন মানে যাকে আমি দেখাচ্ছি, যার অবস্থানটাকে সূচিত করছি তার সাফিক্সটাকে আগে লিখবো, অর্থাৎ 2টাকে আগে লিখবো। অর্থাৎ এই Q1 এ বসে আমি 2টাকে মানে Q2টাকে আমি Q2 এর অবস্থানটাকে আমি সূচিত করছি, তাই 2টাকে আমি আগে লিখলাম। আর যার সাপেক্ষে আমি আলোচনা করছি এখানে বসে আমি কার সাপেক্ষে বলবো? অবশ্যই Q1 এর সাপেক্ষে বলবো, দূরত্বটাকে বলবো, তাহলে এখানে আমি r21 লিখবো, r21 স্কয়ার, এবং এরপর
এটা হলো আমাদের বলের মানটা। এখন একটা ভেক্টরকে যখন আমরা ভেক্টর পড়েছি তখন আমরা দেখেছি যে কোনো একটা ভেক্টর, ধরি এ ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটার মান অর্থাৎ এ ভেক্টরের মান ম্যাগনিটিউড অফ এ ইনটু কি না এটার যেটা ইউনিট ভেক্টর সেটার গুণফল রূপে প্রকাশ করতে পারি। অর্থাৎ একটা ভেক্টরকে প্রকাশ করতে গেলে তার মান এবং তার দিকের যে গুণফল সেটাই আমাদের হচ্ছে আসল ভেক্টর। তাহলে এখানে f12 যে ভেক্টরটা আমরা বলছি সেটার মানটা আমরা পেয়ে গেছি, এটা হবে। তাহলে এর সাথে যদি আমি একটা ইউনিট ভেক্টর গুণ করে দিই, ইউনিট ভেক্টর মানে হচ্ছে এই যে তীরের মুখের ফলাটা, এটা হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর আর কি। তাহলে এখানে আমাদের একটা ইউনিট ভেক্টর লাগবে, তবেই আমি f12 টাকে ভেক্টর বলতে পারবো। তাহলে এখানে ইউনিট ভেক্টর কি হবে না r21 ভেক্টরের যেটা ইউনিট ভেক্টর সেটাই হবে কি r21 ভেক্টরের যেটা ইউনিট ভেক্টর সেটাই হবে f12 এর ইউনিট ভেক্টর। কেন হবে? কারণ q1 আর q2 দুটোই পজিটিভ। তাহলে q1 q2 কে ঠেলবে মানে এদিকে বল প্রয়োগ করবে। আবার যখন আমি q1 এ বসে q2 এর অবস্থানকে সূচিত করছি তখন আমি এই ডিরেকশনেই সূচিত করছি যে ওই দিকে, তার মানে ডিরেকশনটা দুজনেরই একই দিকে। তাই r21 ভেক্টরের অর্থাৎ এটাকে যদি আমি লিখি r21 ভেক্টর, তাহলে r21 ভেক্টরের ইউনিট ভেক্টর যেটা সেটাই হচ্ছে আমাদের f12 ভেক্টরের ইউনিট ভেক্টর। একইভাবে যদি q2 আধানের জন্য আমরা লিখি, q2 আধানের জন্য q1 আধানের উপর বল, q2 আধানের জন্য q1 আধানের উপর বল নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কি হবে, এখানে কার জন্য বল না 2 অর্থাৎ q2, তাহলে এর সাফিক্সটাকে আমি আগে লিখবো আর যার উপর বল সেটাকে আমি পরে লিখবো। তারপরে কি হবে, সে একই গল্প 1/4 পাই এফসা q1 q2 বাই r। এখানে আমি যখন q2 আধানের জন্য q1 আধানের উপর বলের কথা বলছি তখন আমাদেরকে q2 আধান থেকে q1 এর দিকে, অর্থাৎ আমি q2 আধানে বসে আমি q1 কে সূচিত করব। তাহলে এখান থেকে আমি দাঁড়িয়ে কি বলবো না q1 আধানটা হচ্ছে আমার এই দিকে। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা অবস্থান ভেক্টরের যে সাফিক্সটা হবে বা অবস্থানের যে সাফিক্সটা হবে সেটা হবে আমাদের 1 2, অর্থাৎ 1 টাকে সূচিত করছি 2 এ বসে। ঠিক, তাহলে এক্ষেত্রে আমাদের ইউনিট ভেক্টরটা হবে কি r12 হ্যাট। এখন এই r21 ভেক্টরটাকে আমি কি লিখতে, r21 ভেক্টরটাকে আমি কিভাবে লিখতে পারি দেখা যাক। r21 ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে r21 ভেক্টরের মান ইনটু r21 হ্যাট। তার মানে r21 ভেক্টরটা দুটো জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে কি r21 এর মানটা আর তার ইউনিট ভেক্টরটার গুণফল। এখন r21 হ্যাট ইকুয়ালস টু যদি আমি লিখতে যাই তাহলে কি লিখতে পারি, r21 ভেক্টর ডিভাইডেড বাই r21। তাই যদি আমি r21 এর মানটা এখানে পুট করি তাহলে কি আসবে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, আশা করি পারবে। r21 এর মানটাকে আমরা এখানে পুট করব আর r12 টাকে যদি আমি লিখি এইভাবে যে r12 ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে কি না r12 ইনটু r12 হ্যাট। তাহলে এখান থেকে আমি নিশ্চয়ই বার করতে পারি r12 হ্যাট ইকুয়ালস টু r12 ভেক্টর ডিভাইডেড বাই r12। এই r12 এর মানটাকে যদি আমরা এখানে বসাই তাহলে এটার একটু চেঞ্জ আমরা পাবো। সেটা কি হবে না, এই r12 টা হয়েছে এই r12 স্কয়ার, যেটা এখানে স্কয়ার হবে
r12 স্কয়ার যেটা সেটা হয়ে যাবে আমাদের r12 কিউব, আর এখানে r21 স্কয়ার যেটা সেটা হয়ে যাবে r21 কিউব। আর এখানে ইউনিট ভেক্টরের বদলে আমাদের বসে যাবে এই টোটাল ভেক্টরটা r12 ভেক্টর, এবং এখানে বসে যাবে এখানে বসে যাবে r21 ভেক্টর, এখানে বসে যাবে r12 ভেক্টর। এটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এর পরবর্তী আলোচনায় আমরা দেখব যে এই F12 এবং F21 দুটো বল পরস্পরের সমান কিন্তু বিপরীতমুখী, এটাকে আমরা প্রুভ করব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি অন্য কোনো টপিকের উপর ভিডিও বানাতে হয় সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।